এই বাড়ির ছেলেদের 30 বছর বয়সের আগে বিয়ে করার নিয়ম নেই। তুই মাত্র 25 বছরে বিয়ে করলি কোন সাহসে? মা রিনা বেগমের কথায় সায়নের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। সে শান্ত চোখে একবার ঈশিতার দিকে তাকালো। মেয়েটার ফর্সা মুখটা ভয়ে ফ্যাকাশ হয়ে গেছে। বাড়ির বাকিদের দিকে চোখ বোলালো সায়ন। বাবা সেলিম সাহেব আর চাচার কঠিন মুখ, রাগে তাদের চোখ জ্বলছে। মনে হচ্ছে এক পলকের জন্য নজর সরালেই তাকে ছিঁড়ে খাবে। মা আবারও রাগে স্বরে বললেন, কি হলো? আমার কথা কানে যাচ্ছে না? সায়ন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আম্মু, এই আধুনিক যুগে এসে তোমাদের ওই আদিকালের নিয়ম আঁকড়ে ধরে থেকো না। আমি ঈশিতাকে ভালোবাসি। আমি জানতাম এখন তোমাদের বিয়ের কথা বললে তোমরা কিছুতেই মেনে নিবে না, তাই আমি স্বেচ্ছায় ওকে বিয়ে করে এনেছি। এখন যদি তোমরা আমাদের মেনে না নাও, তাহলে এখনই বলে দাও আমি ওকে নিয়ে শহরে ফিরে যাচ্ছি। এই কথাটাই যেন আগুনে ঘি ঢাললো। বাবা সেলিম সাহেব গর্জে উঠলেন, শহরে গিয়ে তোর আস্পর্ধা খুব বেড়ে গেছে, তাই না? মুখের ওপর এভাবে কথা বলার সাহস হয় কি করে? সায়ন শান্ত কিন্তু দৃঢ় গলায় উত্তর দিল, আমি ভুল কিছু বলিনি বাবা। খিদে পেলে মানুষ যেমন খাবার খায়, ঠিক তেমনি একটা বয়সের পর জীবনে একজন সঙ্গীর প্রয়োজন হয়। মনের এমন অনেক কথা থাকে যা নিজের স্ত্রী ছাড়া আর কাউকে বলা যায় না। সায়নের যুক্তির সামনে সবাই যেন স্তব্ধ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন সায়নের দাদা শাহিন চৌধুরী। বয়সের ভারে শরীর কিছুটা নুজো হলেও তার চোখে মুখে এখনো কর্তৃত্বের ছাপ স্পষ্ট। তাকে দেখা মাত্র ঈশিতা এগিয়ে গিয়ে পায়ে হাত দিয়ে সালাম করলো। শাহিন চৌধুরী ঈশিতার মাথায় হাত রেখে মৃদু হাসলেন। তারপর সবার দিকে তাকিয়ে তার ভারী গলায় বললেন, ছেলে যখন ভালোবেসে বউ ঘরে এনেছে, তখন আর কথা বাড়িয়ে লাভ নেই। ওদের ঘরে আনার ব্যবস্থা করো। সব নিয়ম সবসময় সবাই মানতে পারে না। যা হওয়ার তা হয়ে গেছে। বাড়ির কর্তার এক কথাতেই যেন সব বিতর্কের অবসান ঘটল। নিমেষে বাড়ির থমথমে পরিবেশটা বদলে যেতে শুরু করলো। সায়ন ও ঈশিতাকে বরণ করে ঘরে নিয়ে যাওয়া হলো। এরপর যা ঘটলো তা আরো বিস্ময়কর। বাড়ির পরিস্থিতি এমন ভাবে স্বাভাবিক হয়ে গেল যেন কিছুক্ষণ আগে এখানে কিছুই ঘটেনি। যে বাবা চাচার আগে ফুঁসছিলেন, তারাই এখন হাসি মুখে সবকিছু তদারকি করছেন। কিছুক্ষণের মধ্যে বাড়ি জুড়ে একটা উৎসবের আমেজ তৈরি হলো। একটু পর সেলিম সাহেব নিজেই ঈশিতার সামনে এসে হাসি মুখে বললেন, দেখি মা, তোমার বাবা মায়ের নাম্বারটা দাও। আমরা ফোন করে তাদের খবরটা দিই আর এখানে আসার জন্য আমন্ত্রণ জানাই। ঈশিতা অবাক চোখে সায়নের দিকে তাকালো। সায়নের ইশারায় সে নাম্বার দিল। ঘোষণা করা হলো, আগামীকাল বাড়ির বড় ছেলের বিয়ের উপলক্ষে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হবে। গ্রামের অনেক মানুষকে নিমন্ত্রণ করা হলো। এত অল্প সময়ে বাড়ির মানুষগুলোর এমন নাটকীয় পরিবর্তন সায়ন আর ঈশিতাকে অবাক করলো। সন্ধ্যায় ঈশিতার সাথে সায়নের চাচাতো ভাই রাকিব আর চাচাতো বোন রিফা গল্পে মেতেছে। হঠাৎ রাকিব নিচু গলায় বলল, ভাবি, আমার কেন জানি খুব ভয় করছে। মনে হচ্ছে বাড়িতে খুব বড় ধরনের কোনো ঝড় আসতে চলেছে। রিফা তাকে ধমক দিয়ে বলল, চুপ কর তো, দেখছিস না সবাই কত সহজে সব মেনে নিয়েছে। আর কিছু হবে না। তবে যাই বলিস, ভাবিকে পেয়ে আমাদের একটা সঙ্গী বাড়ল। ঈশিতা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, এ বাড়িতে 30 বছরের আগে ছেলেদের বিয়ে করার নিয়ম নেই কেন? রাকিব তাচ্ছিল্যের সুরে বলল, এগুলো সব দাদুদের আমলের আজাইরা কাহিনী। এর পেছনে কোনো কারণ নেই। সেদিন রাতটা ঈশিতা রিফার সাথে কাটালো। পরের দিন সারা বাড়ি জুড়ে উৎসবের ধুমধাম। ঈশিতার মা বাবা এলেন। তাদের সর্বোচ্চ সম্মানের সাথে আপ্যায়ন করা হলো। রাতে সায়ন আর ঈশিতা নিজেদের ঘরে। আজ তাদের বাসর রাত। ঈশিতা সায়নকে জড়িয়ে ধরে বলল, তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে যে কেউ মানবে না। দেখলে তো শেষ পর্যন্ত সবাই কত সুন্দরভাবে মেনে নিল। সায়ন ঈশিতার চুলে বিলি কেটে দিতে দিতে বলল, আসলে বাবা মা আর চাচার যা রাগী স্বভাব, তাতে ভয় পাওয়াটাই স্বাভাবিক ছিল। কিন্তু পরিস্থিতি যে এভাবে বদলে যাবে তা কল্পনার বাইরে ছিল। তারা গ্রামের মানুষ হলো আধুনিক মন মানসিকতার, সবাই বোঝেন, তাই এসব বাদ দাও। সায়ন দুষ্টুমি সুরে বলল, এবার একটু আদর করতে দাও। ঈশিতা লজ্জায় সায়নের বুকে মুখ লুকালো।
সায়নের পরিবার গ্রামের প্রভাবশালী চৌধুরী বংশ। তাদের পূর্বপুরুষরা এ অঞ্চলের জমিদার ছিলেন, তাই ধন সম্পদের কোনো কমতি নেই। তাদের দোতলা বিশাল বাড়িটি উঁচু প্রাচীরে ঘেরা, যা বাইরের জগৎ থেকে তাদের আলাদা করে রেখেছে। পরদিন সকালে ঘুম থেকে উঠে সায়ন বাড়ির বিশাল উঠোনে এসে দাঁড়ালো। ঘড়িতে তখন সকাল 7টা। ঈশিতা এর মধ্যে উঠে শাশুড়ির সাথে কাজে হাত লাগিয়েছে। রিনা বেগম মুখে বিরক্তি না দেখালেও তার ভেতরের রাগটা সায়ন বুঝতে পারছিল। চেয়ারে বসে কফি খাচ্ছিল সে। এমন সময় বাবা সেলিম সাহেব পাশে এসে বসলেন। তিনি শান্তভাবে বললেন, অনেক তো পড়াশোনা করেছিস, এবার আমাদের ব্যবসার হাল ধর, সবটা বুঝে নে। সায়ন বলল, চেষ্টা করব বাবা। দুদিন পর থেকে ব্যবসার মালপত্র আনতে তোর চাচার সাথে তুই যাবি। ঠিক আছে। বাবা চলে যাওয়ার পর সায়ন স্তব্ধ হয়ে বসে রইল। সে পরিষ্কার বুঝতে পারল তারা শহরে ফেরা হবে না। পরিবারের এই আকস্মিক ভালোবাসা আর সহজ স্বীকারোক্তি আসলে তাকে গ্রামে আটকে রাখার একটা নিখুঁত কৌশল ছিল। সে নিজের ইচ্ছায় বিয়ে করে শিকড় ভাঙতে চেয়েছিল, আর তার পরিবার সে ভাঙা শিকড়কে আরো শক্ত করে এই জমিদার বাড়ির মাটিতে পুঁতে দিয়েছে। ঈশিতার হয়তো এই পরিবেশের সাথে মানিয়ে নিতে একটু সময় লাগবে, কিন্তু সময়ের সাথে হয়তো সব ঠিক হয়ে যাবে। সায়ন উঁচু প্রাচীরটার দিকে তাকালো। প্রাচীরটা শুধু বাড়িটাকে নয়, যেন তার স্বপ্নগুলোকেও ঘিরে ফেলেছে এক সোনালী খাঁচায়। সকালে সোনালী রোদ চৌধুরী বাড়ির বিশাল উঠোন পেরিয়ে রান্নাঘরে এসে পড়েছে। গরম তেলের ছ্যাঁতছ্যাঁত শব্দ আর সদ্য ভাজা পরোটা সুগন্ধে বাতাসে ম করছে। রিনা বেগম ঈশিতাকে পাশে নিয়ে বাড়ির নতুন বউ হিসেবে প্রথম দিনের কাজ বুঝিয়ে দিচ্ছিলেন। তার নির্দেশনায় ঈশিতা হাসি মুখে গরম গরম নাস্তা একে একে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখলো। তার নিপুণ হাতে সাজানো খাবার টেবিলটা দেখতে বেশ লাগছিল। এক এক করে বাড়ির সবাই এসে টেবিলে বসলো। সায়ন, তার বাবা, চাচা, রাকিব, রিফা সবাই আছে। পরিবেশটা আপাত দৃষ্টিতে বেশ স্বাভাবিক, কিন্তু ঈশিতা লক্ষ্য করলো এই স্বাভাবিকতার গভীরে কোথায় যেন একটা অদৃশ্য দেয়াল রয়েছে। রিনা বেগম সবার পাতে খাবার তুলে দেওয়ার পর ঈশিতার দিকে তাকিয়ে ঠান্ডা সুরে বললেন, সবার খাওয়া হয়ে যাওয়ার পর যা বাঁচবে সেটুকু তুমি খাবে, এটাই আমাদের বাড়ির নিয়ম। কথাটা ধারালো কাছের মতো ঈশিতার বুকে বিঁধে গেল। তার মুখের হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল। সে হতভম্ব হয়ে একবার সায়নের দিকে তাকালো। তার চোখে ছিল নীরব প্রশ্ন আর রাজ্যের বিস্ময়। সায়নের মুখটা পাথরের মতো কঠিন হয়ে গেছে। লজ্জার অসহায়তার এক তীব্র স্রোত যেন তাকে গ্রাস করেছে। সে কি বলবে, কি করবে কিছুই ভেবে পেল না। যে ছেলে সেদিন পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আজ সে তার মায়ের একটি নির্দেশের সামনে একেবারে বোবা হয়ে গেছে। সে কোনো মতে মাথা নিচু করে খেতে লাগলো, কিন্তু খাবারের প্রতিটি গ্রাস তার কাছে বিষের মতো ঠেকছিল। খাওয়া শেষে সায়ন কারোর সাথে একটি কথাও না বলে দ্রুত চেয়ার ছেড়ে নিজের ঘরের দিকে চলে গেল। তার এমন আচরণে বাড়ির থমথমি পরিবেশটা আরো ভারী হয়ে উঠল। সবার খাওয়া শেষ হলে ঈশিতা একা টেবিলে বসে খেলো। উচ্ছিষ্ট খাবারগুলো খেতে তার আত্মসম্মানে প্রচন্ড আঘাত লাগছিল, কিন্তু সে নীরবে সবটা সহ্য করলো। নিজের ঘরে সায়ন চুপ করে বসে আছে। ঠিক তখনই ঈশিতা ঘরে ঢুকে শান্তভাবে তার পাশে বসলো। কাঁধে হাত রেখে নরম গলায় বলল, কি হলো, মন খারাপ কেন? সায়ন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাকে এভাবে অসম্মান করবে জানলে আমি কখনোই তোমাকে এখানে নিয়ে আসতাম না। আমি দুঃখিত ঈশিতা। ঈশিতা সায়নের হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলল, ধুর, কি সব বলছো? এমন তো কম বেশি সব বড় পরিবারই হয়। বাড়ির বউরা সবার শেষে খায়, এটা নতুন কিছু নয়। এসব নিয়ে একদম ভেবো না। বাবা তো আর শহরে ফিরতে দেবেন না, তোমার এখানে থাকতে অসুবিধা হবে না তো? ঈশিতা হেসে বলল, আরে না, যৌথ পরিবারে থাকার সবচেয়ে বড় সুবিধা হলো সবার সাথে মিলেমিশে থাকা যায়, আড্ডা দেওয়া যায়। সময়টা কত সুন্দরভাবে কেটে যাবে। শহরে তো তুমি অফিসে চলে গেলে আমাকে সারা দিন একা একা কাটাতে হতো। তার চেয়ে গ্রামই আমার কাছে অনেক ভালো।
ঈশিতার কথা সায়নের মনটা শান্ত হলো। সে অবাক হয়ে ভাবল, এই মেয়েটার ভেতর কতখানি ধারণ ক্ষমতা। সে ঈশিতাকে আলতো করে নিজের বুকে জড়িয়ে ধরল, গালে একটা চুমু দিয়ে আবেগ মাখা গলায় বলল, যাক, আমি মানুষ চিনতে তাহলে ভুল করিনি। ঈশিতা এর উত্তরে শুধু এক চিলতে মিষ্টি হাসল। কিছুক্ষণ পর নিচ থেকে রিনা বেগমের ডাক ভেসে এলো। ঈশিতা বারান্দা থেকে দেখল বাড়ির বহুদিনের কেয়ারটেকার হাসিম মিয়া বাজার করে এনেছেন। 50 মানুষটি এই পরিবারের একজন বিশ্বস্ত সদস্য। ঈশিতা সিঁড়ি বেয়ে নিচে নামল। দোতলা বাড়িটির নিচতলার মাঝখানটা বেশ খোলামেলা, যেন একটা রাজদরবার। একদিকে ওপরে যাওয়ার জন্য বাঁকানো কাঠের সিঁড়ি, আরেক পাশে বিশাল রান্নাঘর, তারপর সারিবদ্ধভাবে কয়েকটি শোবার ঘর, যেখানে সায়নের বাবা মা ও চাচা চাচিরা থাকেন। আর ওপরের তলাটা বরাদ্দ বাড়ির ছেলে মেয়েদের জন্য। ঈশিতা শুনেছে এটাই নাকি এবারের নিয়ম। বংশের ছেলেমেয়েরা বড় হয়ে নিচে নেমে আসবে, আর তাদের সন্তানেরা উপরে থাকবে। ক্ষমতার হাত বদলের মতোই এক অদ্ভুত প্রথা। হাশেম মিয়া চলে যাওয়ার পর রিনা বেগম ঈশিতার দিকে ফিরে তার নতুন দায়িত্ব বুঝিয়ে দিলেন। তার কণ্ঠে সে একই শীতলতা। কাল থেকে রোজ ভোরে উঠে বাড়ির প্রত্যেকের জন্য চা বা কফি বানাতে হবে। সবাই ঘুম থেকে ওঠার আগেই যেন তাদের ঘরে ঘরে সেটা পৌঁছে যায়। মনে থাকবে তো? ঈশিতা নীরবে মাথা নেড়ে সম্মতি জানালো। সে বুঝতে পারছিল চৌধুরী বাড়ির ভালোবাসা আর শাসনের এই সোনালী খাঁচায় তার ডানা ধীরে ধীরে ছেঁটে ফেলা হচ্ছে। প্রতিটি নিয়ম যেন এক একটা অদৃশ্য শেকল, যা তাকে এই বাড়ির বউ হিসেবে নতুন করে গড়ে তুলছে। চৌধুরী বাড়ির নতুন বউ হওয়ার অর্থ যে শুধু ভালোবাসা আর সম্মান নয়, বরং এক কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়া। তাই ঈশিতা প্রথম দিনই টের পেতে শুরু করলো। উৎসবের আমেজ মিলিয়ে যেতেই সংসারের আসল রূপ তার সামনে উন্মোচিত হলো। খবর এলো, বাড়ির রান্নার জন্য যে কাজের মহিলাটি এতদিন ছিলেন, তাকে বিদায় করে দেওয়া হয়েছে। রিনা বেগম শীতল গলায় জানিয়ে দিলেন, এখন থেকে রান্নাঘরের সমস্ত দায়িত্ব ঈশিতার। ঈশিতা নীরবে তা মেনে নিল। সে নিজেকে বোঝালো, আজ হোক বা কাল সংসারের হাল তো তাকেই ধরতে হবে। কিন্তু ধারণা আর বাস্তবের মধ্যে পার্থক্য যে কতখানি তা সে বুঝলো যখন তার সামনে এক পাহাড় সমান সবজি আর মশলার কৌটা রাখা হলো। তরকারি সে কোনো রকম কাটতে পারল, কিন্তু যখন রান্না চাপানোর কথা এলো, তখন তার আত্মবিশ্বাস তলানিতে এসে ঠেকল। সে মাথা নিচু করে শাশুড়ির সামনে গিয়ে দাঁড়ালো। মা, আমি তো ঠিকমতো রান্না করতে পারি না। কোন রান্নায় কতটুকু মশলা দিতে হয় তা জানি না। আপনারা কেমন ঝাল নুন খান সেটাও তো বুঝতে পারছি না। এই কথাটাই যেন আগুনে ঘি ঢাললো। রিনা বেগম তেলে বেগুনে জ্বলে উঠলেন। তার কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়ে উঠল। বাপের বাড়িতে কি করেছ? শুধু বসে বসে গিলেছ আর রূপচর্চা করেছ? সেই রূপ দেখিয়েই তো আমার ছেলের মাথাটা খেয়েছ। শাশুড়ির এমন কথায় ঈশিতার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। সে কোনো জবাব দিতে পারল না। অপমানে, লজ্জায় তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। রিনা বেগম আরো কয়েকটা কটু কথা শুনিয়ে ঝাড়ি দিতে দিতে দেখিয়ে দিলেন কিভাবে রান্না করতে হবে। উপরের ঘর থেকে এইসব দৃশ্য দেখে সায়নের মাথায় রক্ত চড়ে গেল। একরাশ অসহায় ক্রোধে সে দেয়ালে সজোরে এক ঘুষি মারল। তার মা যে এতটা নির্মম আচরণ করতে পারেন তা সে কখনো কল্পনাও করেনি। একা হাতে সব রান্না শেষ করে ঈশিতা যখন খাবার টেবিলে সাজিয়ে রাখলো, তখন তার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছে। একে একে সবাই খেতে এলো, সায়ন এলো না। রিনা বেগম নিচ থেকে হাঁক দিলেন, কিরে, খেতে আসছিস না কেন? সায়ন উপর থেকে চিৎকার করে জবাব দিল, আমার খিদে নেই, তোমরা খাও। তার এই উত্তরে রিনা বেগম এমন ভাবে ঈশিতার দিকে তাকালেন
যেন সব দোষ তার। সেই দৃষ্টিতে ছিল নীরব বৎসনা। সবার খাওয়া শেষ হলে ঈশিতা থালা বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে নিজের ঘরে এলো। সকালের সেই স্নিগ্ধ ফর্সা মুখটা এখন চুলার তাপে আর পরিশ্রমে লাল হয়ে গেছে। তাকে দেখে সায়নের বুকটা ব্যথায় চিনচিন করে উঠল। ঈশিতা সব ক্লান্তি লুকিয়ে একটা ম্লান হাসি দিয়ে বলল, তুমি খেতে গেলে না কেন? সায়ন অপরাধীর মতো মাথা নিচু করে বলল, সকাল থেকে তুমি না খেয়ে এত খাটলে, আর আমি আরামে বসে পেট পুড়ে খাবো? এটা আমার দ্বারা সম্ভব না। পাগল একটা। মেয়েদের জীবনে অনেক কিছুই মানিয়ে নিতে হয়। কাল থেকে কিন্তু আর এমন করবে না। আচ্ছা, আমি গোসল করে আসি, তারপর দুজন একসাথে খাবো। দুজন যখন একসাথে খেতে বসলো, তখন দুপুর গড়িয়ে গেছে। দূর থেকে রিনা বেগম তাদের দেখলেন। তার চোখে মুখে ফুটে উঠল এক তীব্র অসন্তোষ। প্রথম দিনের এত পরিশ্রমে ঈশিতার শরীর যেন আর চলছিল না। সায়নের কথা ছিল তাকে নিয়ে আজ পুরো গ্রাম ঘুরে দেখাবে, কিন্তু বাবার সাথে জরুরি কাজে তাকে বাইরে যেতে হলো। বিকেলে ক্লান্ত ঈশিতার পাশে এসে বসলো রিফা। তার চোখে মুখে ছিল রাজ্যের সহানুভূতি। খুব ক্লান্ত লাগছে, তাই না ভাবি? ঈশিতা উঠে বসতে বসতে বলল, একটু। রিফা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি নিশ্চয়ই বাবার বাড়িতে আমার মতোই ছিলে, সময় মতো খাওয়া, নিজের যত্ন নেওয়া, তাই না? এমন তো সব মেয়েরাই থাকে। কিন্তু দেখো, ভাগ্য একদিন আমার অবস্থাও তোমার মতোই করবে। যদিও মা বাবা বলেন আমাকে নাকি এমন ঘরে বিয়ে দেবেন যেখানে আমি রাজরানীর মতো থাকব, কোনো কাজ করতে হবে না। কিন্তু একটা কথা কি জানো ভাবি, মানুষ অন্যের সাথে যে অন্যায় করে তা একদিন নিজের উপরই ফিরে আসে। রিফার কথা ঈশিতা অবাক হলেও তার জন্য মন থেকে দোয়া করলো। রিফা হঠাৎ বলল, চলো ভাবি, ছাদে যাই, মন ভালো হয়ে যাবে। দোতলার এক কোণায় ছাদে যাওয়ার সিঁড়ি। সেখানে যেতেই ঈশিতার চোখ পড়ল একটা তালাবদ্ধ ঘরের দিকে। দরজায় ধুলোর আস্তরণ, মরচে ধরা এক বিশাল তালা ঝুলছে। দেখলেই বোঝা যায় বহু বছর ধরে এটি খোলা হয় না। ঈশিতা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, এটা কার ঘর? রিফার মুখের হাসিটা মিলিয়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে থেকে চাপা গলায় বলল, মামুন চাচার ঘর। আজ থেকে 15 বছর আগে উনি নিখোঁজ হয়ে যান। সে একটু থেমে যোগ করলো, শুনেছি উনি নাকি আমাকে খুব ভালোবাসতেন, তবে তার সবচেয়ে ভালো সময় কাটতো সায়ন ভাইয়ের সাথে। সায়ন ভাইয়া বলতো, বাবার কাছে যে ভালোবাসাও পায়নি তা পেয়েছে চাচার কাছে। হঠাৎ রিফা আরো কাছে এসে ফিসফিস করে বলল, ভাবি, একটা কথা মনে রেখো, এই বাড়িতে কারো সামনে ওনার নাম ভুলেও উচ্চারণ করবে না। বলা যায় মামুন নামটা এই বাড়ির জন্য নিষিদ্ধ। কেন? ঈশিতার কৌতূহল বেড়ে গেল। সেটা আমি জানি না, তবে এর পেছনে খুব বড় কোনো কারণ আছে যা এ বাড়ির সবাই মিলে গোপন করে রেখেছে। ঈশিতার ক্লান্ত শরীরটা মুহূর্তে সজাগ হয়ে উঠল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, এই বাড়ির ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা শাসনের জাল ছিন্ন করতে পারুক বা না পারুক, এই নিষিদ্ধ নামের পেছনের রহস্যটা তাকে খুঁজে বের করতেই হবে। এই তালাবদ্ধ ঘরটাই হয়তো চৌধুরী বাড়ির আসল ইতিহাসের চাবিকাঠি। বাড়ির ছাদটা যেন এক বিশাল খোলা আকাশ, চারপাশে সুন্দর নকশা করা রেলিং দিয়ে ঘেরা। ঈশিতা ছাদের এক কোণায় এসে দাঁড়াতে এক ঝলক ঠান্ডা বাতাস তার চুলগুলো উড়িয়ে দিল। এখান থেকে যত দূর চোখ যায় শুধু সবুজের সমারোহ। দিগন্ত রেখায় মিশে গেছে গ্রামের মেঠো পথ। বাড়ির ঠিক পেছনেই এক বিশাল আম বাগান, যার মালিকানাও সায়নেরা। রিফার কাছে শুনেছে শুধু আম নয়, আরো নানা রকম ফলের গাছ আছে সেখানে। গাছপালার ঘন বুনোটের মাঝে রূপালী পাতের মতো ঝিলমিল করছে ঘাট বাঁধানো এক পুকুর। পরন্ত বিকেলের আলোয় পুকুরের জলটা অদ্ভুত মায়াবী লাগছিল।
ঈশিতা মুগ্ধ হয়ে বলল, চলো না রিফা, পুকুর পাড়ে গিয়ে বসি, পরিবেশটা কি সুন্দর। কথাটা শোনা মাত্র রিফার উজ্জ্বল মুখটা কেমন যেন শুকিয়ে গেল। সে ঈশিতার হাতটা খপ করে ধরে আতঙ্কিত গলায় বলল, একদম না ভাবি, ওই পুকুরের কাছে ভুলেও যেও না। ওটা একটা অভিশপ্ত জায়গা। লোকে বলে পুকুরটা ভুতুড়ে। আগে নাকি ওখানে প্রায়ই মানুষ মারা যেত। তাই দাদাভাই বাড়ির সবার ওখানে যাওয়া কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন। ঈশিতা রিফার ভয় পাওয়া মুখ দেখে হেসে ফেলল। ধুর, এসব কুসংস্কার। এই যুগেও তোমরা এসব বিশ্বাস করো? হেসো না ভাবি, আমি সত্যি বলছি। আমার দাদি বলতেন ওই পুকুরে নাকি অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়। ঈশিতা আর তর্কে গেল না। রিফার বিশ্বাসকে সম্মান জানিয়ে বলল, আচ্ছা বেশ, বিশ্বাস করলাম, এখন ভয় পেও না। মাথায় একটু তেল দিয়ে দিবে ভাবি, চুলে একদম জ্বর ধরে গেছে। যাও নিয়ে এসো। রিফা নিচে চলে যেতে ঈশিতা আবার রেলিং এর ধারে এসে দাঁড়ালো। তার চোখ দুটো চুম্বকের মতো সেই পুকুরটার দিকে আকৃষ্ট হচ্ছিল। ঠিক তখনই সে দৃশ্যটা দেখলো। পুকুরের বাঁধানো ঘাটের একেবারে শেষ সিঁড়িতে বসে আছে একটি মেয়ে। বয়স 23-24 হবে, প্রায় ঈশিতার মতোই। মেয়েটির পরনে একটি পুরনো বিবর্ণ শাড়ি। তার ফর্সা মুখটা কেমন যেন ফ্যাকাশে, অসুস্থের মতো। চোখের নিচে গভীর কালি, যেন কত রাত সে ঘুমায়নি। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, মেয়েটির চেহারার সাথে ঈশিতার নিজের চেহারার এক অদ্ভুত মিল আছে। মেয়েটি স্থির চোখে ঈশিতার দিকেই তাকিয়ে আছে। তারপর সে ধীরে ধীরে হাত তুলে ইশারা ঈশিতাকে ডাকতে লাগলো। তার সেই চাহনি আর ইশারার মধ্যে ছিল এক আকুতি আর রহস্য। ঈশিতার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে এক দৃষ্টে তাকিয়ে রইল। বুঝতে পারছিল না এটা তার চোখের ভুল নাকি বাস্তব। ঠিক সেই মুহূর্তে রিফা তেলের বাটি হাতে ছাদে ফিরে এলো। এলাম ভাবি। রিফার কণ্ঠস্বরে ঈশিতা চমকে পেছন ফিরল। তারপর দ্রুত আবার পুকুর ঘাটের দিকে তাকালো। কিন্তু সেখানে কেউ নেই। শান্ত পুকুরের জল, শূন্য ঘাট, সবকিছু আগের মতোই নিস্তব্ধ। যেন কিছুক্ষণ আগে সে যা দেখেছে তা ছিল শুধুই তার মনের ভ্রম। কিন্তু সে ফ্যাকাশে মুখ আর আকুতি ভরা চোখের চাহনিটা কিছুতেই সে মন থেকে মুছতে পারছিল না। কে ছিল ওই মেয়েটি, আর কেনই বা তার চেহারার সাথে ঈশিতার এত মিল? এই প্রশ্নগুলো তার মনের মধ্যে এক নতুন রহস্যের জাল বুনতে শুরু করলো। রাতের নিস্তব্ধতা চৌধুরী বাড়ির বিশাল দেয়াল জুড়ে যেন আসন পেতে বসেছে। ঘড়ির কাঁটা 11টা ছুঁয়েছে। সায়ন আর ঈশিতা পাশাপাশি শুয়ে আছে, কিন্তু দুজনের কারো চোখেই ঘুম নেই। কাল ভোরে সায়নকে তার চাচা রায়হানের সাথে শহরে যেতে হবে। ফিরতে ফিরতে পরশু রাত। এই বিচ্ছেদের ভাবনাটা ঈশিতার মনকে ভারাক্রান্ত করে রেখেছে। সেই নিস্তব্ধতা ভাঙার জন্য বহুক্ষণ ধরে মনের মধ্যে পুষে রাখা প্রশ্নটা করল, তোমার মামুন চাচা কেন নিখোঁজ হয়েছিলেন? নামটা শোনার সাথে সাথে সায়ন চমকে উঠল। সে ঈশিতার দিকে ফিরে তাকালো, তার চোখে রাজ্যের বিস্ময়। তুমি এই নামটা কি করে জানলে? রিফার কাছে শুনেছি। সায়ন একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। অতীতের পাতাগুলো যেন তার চোখের সামনে ভেসে উঠল। চাচি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে চাচা কেমন যেন হয়ে গিয়েছিলেন। তারা ভালোবেসে বিয়ে করেছিলেন, তাই এত বড় একটা প্রতারণা সহ্য করতে পারেননি। একদিন কাউকে কিছু না বললে বাড়ি ছেড়ে চলে গেলেন। প্রথম প্রথম বিদেশ থেকে মাঝে মধ্যে ফোন দিতেন, কিন্তু এখন আর সেটাও করেন না। তোমার চাচি প্রতারণা করেছিলেন মানে? বাবার সাথে চাচা যখন ব্যবসার কাজে শহরে যেতেন, সেই সুযোগে চাচির নাকি অন্য একজনের সাথে সম্পর্ক তৈরি হয়েছিল। বাড়ির কেয়ারটেকার হাশেম চাচা ব্যাপারটা জানতে পেরে দাদাকে সব বলে দেন। মামুন চাচা প্রথমে এসব বিশ্বাস করেননি। চাচি অনেক কান্নাকাটি করে বোঝানোর চেষ্টা করেছিলেন যে সব মিথ্যে, কিন্তু দাদা বা বাবা কেউই তার কথা শোনেননি। এরপর কিছুদিন সব ঠিকঠাকই ছিল।
ঠিক সেই সময়ে আমাকে শহরে ফুফুর বাড়ি পাঠিয়ে দেওয়া হয় পড়াশোনার জন্য। তখন আমার বয়স ছিল 9 বছর। কয়েক মাস পর খবর পাই চাচি নাকি সেই লোকটার সাথেই পালিয়ে গেছেন। সায়নের বলা গল্পটা ঈশিতার কাছে একটা দুর্বল চিত্রনাট্যের মতো মনে হলো। সে বলল, আমার কেন জানি এটা বিশ্বাস হচ্ছে না। ভালোবেসে বিয়ে, তারপর স্বামী মাত্র কয়েকদিন বাড়িতে নেই, সেই সুযোগে অন্য কারো সাথে সম্পর্ক। এটা বড্ড অবাস্তব শোনাচ্ছে। তাছাড়া সে যুগে তো এত ফোনের চলও ছিল না। আর এই বাড়ির যা কড়া নিয়ম কানুন, তাতে বাইরের কারো পক্ষে এখানে ঢোকা প্রায় অসম্ভব। সেটা তো আমিও ভাবি, কিন্তু চাচা চলে যাওয়ার পর থেকে এই বাড়িতে তার নাম নেওয়াটাও কেন যে একটা অপরাধ, তা আমি আজও বুঝতে পারিনি। এর পেছনে নিশ্চিত কোনো গভীর রহস্য আছে। আচ্ছা, এখন ঘুমাই, কাল সকালে ডেকে দিও। সায়ন পাশ ফিরে শুলো। ঈশিতা ভোর 5টার অ্যালার্ম দিয়ে তার পাশে শুয়ে পড়ল। জীবনের প্রথমবার ঈশিতা 4:45টায় ঘুম থেকে উঠল। সে সায়নকে ডেকে তুলে দিল। তারপর রান্নাঘরে গিয়ে সবার জন্য চা বানালো। ভোরে স্নিগ্ধ আলো ফোটার আগেই সে একে একে সবার ঘরে চা পৌঁছে দিল। সায়ন নাস্তা না করেই তার চাচা রায়হানের সাথে বেরিয়ে পড়ল। ঈশিতা রিফার ঘরে চা নিয়ে গিয়ে দেখল সে তখনও ঘুমাচ্ছে। মাথায় আলতো করে হাত রাখতে রিফা চমকে উঠল। ঈশিতাকে দেখে হেসে বলল, ভাবি তুমি? তোমার চা। ঈশিতা চায়ের কাপটা এগিয়ে দিল। রিফার মুখটা মুহূর্তে মলিন হয়ে গেল। সে মুখ ভার করে বলল, ভাবি তুমি এই বাড়ির বউ, চাকর নও। সকাল সকাল কাজের মেয়ের মতো সবার দরজায় দরজায় চা নিয়ে যাওয়াটা তোমাকে একদম মানায় না। ঈশিতা ম্লান হেসে বলল, নিজের বাড়ির কাজ করাকে চাকরের কাজ বলে না রিফা। জানি, কিন্তু এই বাড়ির কারো গায়ে তো জোরের কমতি নেই। সবাই নিজেরটা নিজে বানিয়ে নিতে পারে। এসব বলো না, তোমার মা শুনলে রাগ করবেন। করলে করবে, আমি তোমাদের মতো সব অন্যায় চুপচাপ সহ্য করতে পারবো না। ঈশিতার মনটা একটু ভালো হয়ে গেল। সে ভেবেছিল এই বাড়িতে সায়ন ছাড়া তার পাশে দাঁড়ানোর মতো আর কেউ নেই। এখন দেখছে তার পাশে আরো একজন রয়েছে। এরপর সে রাকিবের দরজায় নক করলো। ভেতর থেকে রাকিব বলল, ভাবি দরজা খোলা আছে, ভেতরে এসো। ঈশিতা ভেতরে গিয়ে দেখল রাকিব আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। চা এগিয়ে দিতেই সে অবাক হয়ে বলল, ভাবি তুমি কেন? কাজের লোক কোথায়? তাকে তো ছুটি দেওয়া হয়েছে। ও, বুঝেছি। যেই দেখেছে বাড়িতে নতুন বউ এসেছে, অমনি তাকে দিয়ে সব কাজ করিয়ে নেওয়ার ধান্দা। তুমি এই আধুনিক যুগে এসে কেন এসব সহ্য করছো বলো তো? আমি বিয়ে করলে আমার বউকে একটা কাজও করতে দিতাম না। রাকিবের কথা ঈশিতা কোনো জবাব না দিয়ে বেরিয়ে এলো। সারা দিন ধরে কাজের চাপে তার দম ফেলার ফুরসত ছিল না। তার উপর রিনা বেগমের কড়া নজরদারি। সামান্য ভুল হলে এমনভাবে কথা শোনান যেন গায়ে হাত তুলতে বাকি রেখেছেন। সবার খাওয়া শেষ হতে হতে ঘড়িতে 3:30। ক্লান্তিতে তার কোমরটা যেন ভেঙে আসছিল। গোসল সেরে খেতে বসতে বসতে বিকেল 4টা বেজে গেল। আজ রিফা কোচিংয়ে গেছে। একা একা ভালো লাগছিল না, তাই ঈশিতা ছাদে এলো। পুকুরটার দিকে চোখ পড়তেই তার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। সেই রহস্যময় মেয়েটি আজও ঘাটে বসে আছে। সেই ইশারা ঈশিতাকে ডাকছে। ঈশিতা ভাবল, এই সুযোগ। এখন বাড়িতে কেউ নেই, ওর সাথে গিয়ে কথা বলে আসা যাক। সে বাড়ির পেছনে দরজা দিয়ে সাবধানে বেরিয়ে পুকুর পাড়ে এলো। মেয়েটি বিষণ্ণ মুখে বসেছিল। ঈশিতাকে দেখে সে পুনরায় পাশের সিঁড়িতে বসতে বলল। ঈশিতা বসতেই শান্ত গলায় বলল, এই বাড়িতে দেখছি বেশ কিছু প্রতিবাদী কণ্ঠ জেগে উঠেছে। আগে কিন্তু এমন ছিল না। ঈশিতা চমকে উঠল, মানে? রিফা আর রাকিবের কথা বলছি। আপনি আপনি ওদের ব্যাপারে কিভাবে জানলেন?
ঈশিতার বিস্ময় সীমা ছাড়িয়ে যাচ্ছিল। আমি এবারে সবাইকে খুব ভালো করে চিনি। মহুয়ার চোখে এক গভীর রহস্য। কে আপনি? আমার নাম মহুয়া। আমি কে তা সময় হলে জানতে পারবে। এখন তুমি বাড়ি ফিরে যাও, কাল আবার এই সময় এখানে এসো। তোমার সাথে আমার অনেক কথা বলার আছে। ঈশিতা সম্মোহিতের মতো উঠে দাঁড়ালো। সে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। হঠাৎ কি একটা মনে পড়তে সে প্রশ্ন করার জন্য পেছনে ফিরল, কিন্তু ঘাটটা শূন্য, মহুয়া নেই। ঈশিতা হতভম্ব হয়ে গেল। এত দ্রুত একটা মানুষ কোথায় মিলিয়ে যেতে পারে? তার মনে হলো সে কোনো মানুষ নয়, বরং এই পুকুরের অতৃপ্ত কোনো আত্মার সাথে কথা বলছিল। সায়নের অনুপস্থিতিতে বাড়ির বিশাল ঘরটা ঈশিতার কাছে আরো বেশি শূন্য লাগছিল। রাতে রিফা তার একাকিত্ব দূর করতে সঙ্গে থাকতে এলো। বিছানায় শুয়ে তারা দুজন হালকা গল্প করছিল, কিন্তু ঈশিতার মন পড়েছিল সেই পুকুর ঘাটে দেখা হওয়া মহুয়ার কাছে। হঠাৎ সে প্রসঙ্গটা তুলল। আচ্ছা রিফা, মামুন চাচার স্ত্রীর নাম কি ছিল তুই জানিস? রিফা কিছুক্ষণ ভেবে বলল, ঠিক মনে নেই ভাবি, তবে আবছা আবছা মনে পড়ছে। দাদিকে বলতে শুনেছিলাম ওনার নাম ছিল মহুয়া। মহুয়া, এই নামটা শোনা মাত্র ঈশিতার বুকের ভেতরটা হিম হয়ে গেল। তার মানে বিকেলে সে যার সাথে কথা বলেছে সে আর কেউ নয়, মামুন চৌধুরীর হারিয়ে যাওয়া স্ত্রী। কিন্তু এটা কিভাবে সম্ভব? যত দূর সে জেনেছে, মহুয়া 15 বছর আগে এই বাড়ি ছেড়ে চলে গেছেন। তাহলে এতদিনও তার বয়সের কোনো ছাপ পড়েনি কেন? তাকে তো দেখতে এখনো ঈশিতার মতোই তরুণী লাগে। সবটা কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে। মহুয়া কি সত্যি বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো কোনো গভীর অন্ধকার রহস্য? এই প্রশ্নগুলো সেই রাতে ঈশিতাকে এক মুহূর্তের জন্য ঘুমাতে দিল না। পরের দিনটা ঈশিতার জন্য ছিল এক অসহনীয় প্রতীক্ষার। সে সারাদিন কাজের মধ্যে ডুবে থাকলো, তার মন ছটফট করছিল। কখন বিকেল হবে আর সে পুকুর পাড়ে গিয়ে মহুয়ার সাথে দেখা করে সব সত্যিটা জানতে পারবে। কোনো মতে দুপুরের খাওয়া সেরে সে বাড়ির সবার চোখ এড়িয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে এলো। মহুয়া ঠিক আগের মতোই পুকুর ঘাটে সিঁড়িতে বসেছিল। তার ফ্যাকাশে মুখে সে একই বিষণ্ণতা। ঈশিতা তার সামনে গিয়ে কোনো ভূমিকা না করে সরাসরি জিজ্ঞেস করলো, আপনি কি মামুন চাচার স্ত্রী? মহুয়া ধীরে ধীরে মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল। তার চোখে ছিল এক অতলান্ত বিষাদের ছায়া। ঈশিতা অবাক হয়ে বলল, তাহলে তাহলে আপনি এত ভালোবাসার পরেও তাকে ছেড়ে চলে গিয়েছিলেন কেন? সবাই তো তাই জানে। মহুয়ার ঠোঁটের কোণে ফুটে উঠল এক শীতল হাসি। সে বরফ শীতল কণ্ঠে বলতে লাগলো, মেয়েরা একবার যাকে মন থেকে ভালোবাসে শত কষ্টের মধ্যেও তার হাত ধরে বাঁচতে চায়। কিন্তু সেই হাত যদি কেউ জোর করে ছাড়িয়ে দেয়, তখন তাদের আর কিছুই করার থাকে না। কারা আপনাদের আলাদা করেছে? এইবারই সবাই মিলে। মানে? সবাই জানে আমি মামুনকে ধোঁকা দিয়ে অন্য কারো সাথে পালিয়ে গেছি। কিন্তু আসল সত্যিটা হলো, আমার নামে যে কুৎসা রটনা হয়েছে তার পুরোটাই ছিল একটা সাজানো নাটক। আমাকে এবারই সবাই মিলে খুন করে এই পুকুর পাড়ে পুঁতে রেখেছিল। এসে তার পায়ের নিচের মাটি যেন সরে গেল। সে ভয়ে আতঙ্কে এক পা পিছিয়ে গেল। মহুয়া বলতে লাগলো, সেই থেকে আমার আত্মা এখানেই আটকা পড়ে আছে। আমি মুক্তি পাইনি। আমি শুধু অপেক্ষা করছিলাম সেই দিনের, যেদিন এই বাড়িতে এমন একজন বউ হয়ে আসবে যার মনে সাহস আর সত্যিটা জানার ইচ্ছা থাকবে। আজ আমার সেই দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। আমি তোমার মাধ্যমে আমার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। আমি চাই যারা আমার জীবন কেড়ে নিয়েছে তারা যেন তাদের পাপের শাস্তি পায়। ঈশিতা কিছু বলার বা বোঝার আগেই মহুয়ার ছায়ামূর্তিটা
ধোঁয়ার মতো ঈশিতার দিকে এগিয়ে এলো। ঈশিতা চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। একটা তীব্র ঠান্ডা স্রোত তার শরীরকে অবশ করে দিল। মহুয়ার অতৃপ্ত আত্মা ঈশিতার শরীরে প্রবেশ করল। ঈশিতার চোখ দুটো ক্ষণিকের জন্য বন্ধ হয়ে আবার খুলল, কিন্তু সেই চোখে এখন আর আগের সেই সরলতা নেই। সেখানে জ্বলছে 15 বছরের পুরনো প্রতিশোধের আগুন। ঈশিতার শরীরে মহুয়ার আত্মা প্রবেশ করার পর থেকে তার আচরণে এক আমূল পরিবর্তন এলো। সেই শান্ত নিরীহ মেয়েটির মধ্যে এখন এক দৃঢ়তা এসেছে। রাতের খাবার পরিবেশনের সময় সে আর আগের মতো সবার শেষে খাওয়ার জন্য অপেক্ষা করল না। সবার আগে নিজের আর সায়নের জন্য থালায় খাবার বেড়ে নিল। এই দৃশ্য দেখে রিনা বেগমের চোখ কপালে উঠল। তিনি তীব্র কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? বাড়ির গুরুজনদের খাওয়ার আগে নিজেরটা বেড়ে রাখছ, এর কারণ কি? ঈশিতা শান্তভাবে ঘুরে দাঁড়ালো। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি, কিন্তু চোখ দুটো ইস্পাতের মতো কঠিন। সে ধীর গলায় জবাব দিল, মা, সবার শেষে খেতে গিয়ে প্রায়ই দেখা যায় আমার জন্য হয় ভাত থাকে না, নয়তো তরকারি। আধা পেটা খেয়ে তো আর থাকা যায় না। তাছাড়া সারাদিনের খাটুনি তো আমার ওপর দিয়ে যায়। আমি যদি ঠিকমতো না খেয়ে অসুস্থ হয়ে পড়ি, তখন এই বিশাল সংসারের কাজ কে করবে? রিনা বেগম এমন উত্তরে যেন আকাশ থেকে পড়লেন। এই মেয়ে, যাকে দুদিন আগেও কথায় কথায় ধমক দেওয়া যেত, তার মুখে এমন ধারালো যুক্তি। তিনি ক্রোধে ফেটে পড়ে বললেন, আমার মুখের ওপর তর্ক করার সাহস হলো কি করে তোর? উচিত কথা বলতে সাহসের প্রয়োজন হয় মা। ঠিক তখনই রিফা হেসে বলল, ভাবি তো ঠিকই বলেছ বড় আম্মু, এখানে তো ভুলের কিছু দেখছি না। রিফার মা মর্জিনা বেগম মেয়ের ওপর রেগে গিয়ে বললেন, বড়দের মুখের ওপর কথা বলিস কোন সাহসে? সত্যি কথা বলতে আবার সাহস লাগে নাকি? ভুল তো তোমরা দেখছো, ভাবি নয়। দুই প্রজন্মের এই সম্মিলিত প্রতিবাদের সামনে রিনা বেগম আর মর্জিনা বেগম থমকে গেলেন। তারা বুঝতে পারলেন চৌধুরী বাড়ির অন্দরে ক্ষমতার ভারসাম্য বদলাতে শুরু করেছে। রাত 11টায় সায়ন যখন বাড়ি ফিরল, তার চেহারায় ছিল রাজ্যের ক্লান্তি। 2 দিন ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি। চাচার সাথে ঘুরে ঘুরে সে বিধ্বস্ত। ঈশিতা তার মন খারাপের কারণ জিজ্ঞেস করলে সে বিরক্ত হয়ে বলল, আর বলো না, এমন একজনের সাথে গিয়েছি যে কাজের চেয়ে অকাজই বেশি করে। ঠিকমতো খাওয়া নেই, ঘুম নেই, শুধু ঘোরাঘুরি। আবার নাকি কাল ভোরেই বের হতে হবে। ঈশিতা তাকে ফ্রেশ হতে বলে খাবার নিয়ে এলো। ঘরের টেবিলে দুজনের জন্য সাজানো খাবার দেখে সায়ন অবাক হলো। ঈশিতার মুখে সবটা শুনে সে খুশি হলো। তার মনে একটা অজানা ভয়ও দানা বাঁধল। এর পরিণতি কি হবে তা ভেবে সে শঙ্কিত হলো। পরদিন ভোরে চাচার ডাকে অনিচ্ছা সত্ত্বেও সায়নকে আবার বেরিয়ে পড়তে হলো। ঈশিতা রান্নাঘরে গিয়ে সবার জন্য চা বানাতে লাগলো। ততক্ষণে ভোরের আলো ফুটেছে। বাড়ির উঠোনে ইজি চেয়ারে বসে শাহিন চৌধুরী খবরের কাগজ পড়ছিলেন। ঈশিতা তাকে চায়ের কাপটা দিয়ে পাশে একটা মোড়া টেনে বসলো। শাহিন চৌধুরী ভ্রু কুঁচকে বললেন, কিছু বলবি নাত বউ? না দাদু ভাই, একটু বিশ্রাম নিচ্ছি। সকাল থেকে খাটতে খাটতে কোমরটা ধরে গেছে। শাহিন চৌধুরী তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, হাহ, তোর দাদি তো এর চেয়ে দ্বিগুণ কাজ করত। কাপড় কাচা থেকে শুরু করে ঢেকিতে ধান ভানা সব করত। সেই তুলনায় তুই তো অনেক আয়েসে আছিস। দাদি হয়তো অত খাটতো বলে আপনার আগে পটল তুলতে বাধ্য হয়েছে। ঈশিতার মুখ থেকে কথাটা যেন তীরের মতো বেরিয়ে এলো। এই অপ্রত্যাশিত উত্তরে শাহিন চৌধুরী চমকে উঠলেন। তিনি ভ্রু কুঁচকে ঈশিতার দিকে তাকাতেই তার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। এক মুহূর্তের জন্য তার মনে হলো তিনি ঈশিতাকে নয়, তার সামনে মহুয়াকে বসে থাকতে দেখছেন। সেই একই চাহনি,
সেই একই ঠোঁটের কোণের বাঁকা হাসি। তিনি দ্রুত চোখে চশমা খুলে মুছে আবার পড়লেন। এবার ঈশিতাকে দেখে স্বস্তি পেল। তার মনের ভেতরটা খসখস করতে লাগলো। কিন্তু যেই না তিনি চায়ের কাপে চুমুক দিলেন, অমনি তার পুরো শরীর জমে গেল। এই চায়ের স্বাদ ঠিক 15 বছর আগে মহুয়ার বানানো চায়ের মতো। তার হাত থরথর করে কাঁপতে শুরু করলো। তিনি অবিশ্বাসের দৃষ্টিতে ঈশিতার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, এই এই চা তুই কিভাবে বানালি? ঈশিতা চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সে বাঁকা হেসে বলল, কেন দাদু ভাই, অবাক হলেন? আমিও তো অবাক হয়েছিলাম যখন শুনলাম আপনারা সবাই মিলে মহুয়াকে খুন করে এই পুকুর পাড়ে পুঁতে রেখেছেন। এই কথা শোনার সাথে সাথে শাহিন চৌধুরীর চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল। তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। তিনি শুধু ছটফট করতে লাগলেন। ঈশিতা ধীর পায়ে নিচের ঘরের দিকে চলে গেল। কিছুক্ষণ পরেই বাইরে থেকে তীব্র চিৎকারের শব্দ ভেসে এলো। ঈশিতা জানালা দিয়ে দেখল শাহিন চৌধুরী মাটিতে লুটিয়ে পড়েছেন। বাড়ির সবাই ধরাধরি করে তাকে গাড়িতে তুলছে। ঠিক তখনই ঈশিতার শরীর থেকে মহুয়ার আত্মা বেরিয়ে এসে ফিসফিস করে বলল, তাড়াতাড়ি নিচে যাও, নয়তো সবাই তোমাকে সন্দেহ করবে। ঈশিতা দ্রুত নিচে নেমে গেল। হাসপাতালে নেওয়ার পথে শাহিন চৌধুরীর মৃত্যু হলো। ডাক্তার জানালেন ম্যাসিভ হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। পুরো বাড়ি জুড়ে কান্নার রোল পড়ল। কিন্তু এই শোকের আবহের মধ্যেও ঈশিতা এক অদ্ভুত জিনিস লক্ষ্য করল। রিফার চোখে তার দাদার জন্য তেমন কোনো কষ্ট নেই। এমনকি সে গ্রামের কিছু লোকের মুখে শুনল শাহিন চৌধুরীর মৃত্যুর খবরে নাকি অনেকে মিষ্টি বিতরণ করছে। রিফাকে জিজ্ঞেস করতে সে নিচু গলায় বলল, আমার দাদা একজন প্রচন্ড অত্যাচারী মানুষ ছিলেন ভাবি। তার পাপের ঘর আজ পূর্ণ হয়েছে। ঈশিতা বুঝতে পারল মহুয়ার প্রতিশোধের খেলা কেবল শুরু হয়েছে। চৌধুরী বাড়ির প্রতিটি পাপের হিসাব এখন তাকেই চুকিয়ে দিতে হবে। শাহিন চৌধুরীর মৃত্যুর পর বাড়ির শোকের পরিবেশ কাটতে না কাটতেই আবার সব আগের মতো হয়ে গেল। ঈশিতা আগের মতোই খাবারের সময় সবার আগে নিজের থালা বেড়ে নিল। রিনা বেগম এবার আর নিজেকে সামলাতে পারলেন না। তার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, দেখো মেয়ে, তোমার এই বাড়াবাড়ি আমি আর সহ্য করব না। কাল থেকে যদি আবার এই কাজ করেছ, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। ঈশিতা শান্তভাবে তার দিকে ফিরল। তার চোখে ভয় নয়, ছিল এক শীতল ঔদ্ধত্য। সে ভ্রুকুচকে বলল, কি এমন খারাপ করবেন আমার সাথে? তোমার খাওয়া বন্ধ করে দেব। ঈশিতা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমার খাওয়া বন্ধ হলে এ বাড়ির উনুনও জ্বলবে না। যার খিদে পাবে সে যেন নিজে রান্না করে খেয়ে নেয়। এই কথায় রিনা বেগম ক্রোধে অন্ধ হয়ে ঈশিতার হাতটা সজোরে চেপে ধরলেন। বেশি বাড়াবাড়ি করলে এর ফল কিন্তু ভালো হবে না, বলে দিলাম। ঈশিতা এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল। তারপর এমন একটা কথা বলল যা রিনা বেগমকে একেবারে স্তব্ধ করে দিল। কি করবেন? মহুয়ার মতো আমাকেও কি ওপারে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন? মহুয়া নামটা যেন একটা বিদ্যুতের শক। রিনা বেগমের রাগী মুখটা মুহূর্তে ফ্যাকাশ হয়ে গেল। তিনি ভয়ে 2 পা পিছিয়ে গেলেন। কাঁপা কাঁপা গলায় বললেন, তুমি তুমি ওর কথা কিভাবে জানলে? সত্য কখনো চাপা থাকে না মা, তা একদিন না একদিন প্রকাশ পাই। আর আমার কাছে আপনাদের সব কুকীর্তির প্রমাণ আছে। যদি আমার সাথে বাড়াবাড়ি করার চেষ্টা করেন, তাহলে তার ফল কিন্তু আপনাদের জন্য ভালো হবে না। রিনা বেগমের দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তিনি পরাজিত গলায় জিজ্ঞেস করলেন, কি চাও তুমি? আমি তেমন কিছুই চাই না। একটা সংসারে সবাই যেমন মিলেমিশে কাজ করে, একে অপরকে সাহায্য করে, সুখে দুঃখে পাশে থাকে, আমিও ঠিক সেটাই চাই। আমি একা বাড়ির সব কাজ করব না।
আপনারাও আমার সাথে হাত লাগাবেন। ভুল হলে ভালো করে ধরিয়ে দেবেন, কিন্তু অকারণে কটু কথা বললে তার পরিণতি ভালো হবে না। রিনা বেগম অসহায়ভাবে মাথা নাড়লেন। তুমি যা বলবে এখন থেকে তাই হবে। পরের দিন থেকে চৌধুরী বাড়ির চিত্রটা যেন এক নিমিষে পাল্টে গেল। শাশুড়ি, বউ, ননদ সবাই মিলে একসাথে রান্না করছে, বাড়ির কাজ করছে। বাইরে থেকে দেখলে মনে হবে এর চেয়ে সুখী পরিবার আর হয় না। সায়নকে তার চাচাও আর ভোরে উঠে ব্যবসার জন্য বিরক্ত করে না। এই আকস্মিক পরিবর্তনে সায়ন অবাক হয়ে ঈশিতাকে জিজ্ঞেস করে, তুমি এটা করলে কিভাবে বলো তো? ঈশিতা রহস্যময় হাসি হেসে বলল, এটা আমার সিক্রেট, সময় হলে সব জানতে পারবে। দিনগুলো আপাত দৃষ্টিতে শান্তভাবে কাটছিল। বিকেলে ঈশিতা পুকুর পাড়ে বসেছিল। তার সামনে ছায়ামূর্তির মতো দাঁড়িয়েছিল মহুয়া। ঈশিতা বলল, বাড়ির পরিবেশ তো এখন অনেকটাই শান্ত। মহুয়া হাসল, এক শীতল অর্থবহ হাসি। এটা ঝড়ের আগের শান্তি। ঈশিতা, তোমার চোখের আড়ালে অনেক বড় একটা ষড়যন্ত্র চলছে। অপেক্ষা করো, খুব শীঘ্রই সবটা তোমার সামনে আসবে। কয়েকদিন পর বাড়ির কেয়ারটেকার হাশেম মিয়া জানালো, সে জরুরি কাজে 2 দিনের জন্য শহরে যাচ্ছে। তার হঠাৎ এই শহরে যাওয়াটাও ঈশিতার কাছে খটকার মতো লাগলো। 2 দিন পর ঈশিতা নিজের ঘরে বসে একটা বই পড়ছিল। হঠাৎ দরজা খুলে ঝড়ের বেগে ঘরে ঢুকলেন রিনা বেগম। তিনি কোনো কথা না বলে সজোরে ঈশিতার গালে এক চড় মারলেন। ঈশিতা কিছু বুঝে ওঠার আগে রিনা বেগম তার চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে দাঁড় করালেন। তারপর একটা ছবি তার চোখের সামনে ধরে চিৎকার করে বললেন, তাহলে এই জন্যই তুই রোজ বিকেলে পুকুর পাড়ে যাস, এই ছেলের সাথে দেখা করার জন্য, তাই না? ঈশিতা ছবিতে দেখল পুকুর পাড়ে তার পাশে এক অচেনা যুবক বসে আছে। ছবিটা এমন ভাবে তোলা যেন তারা খুব ঘনিষ্ঠভাবে কথা বলছে। ঈশিতা হতভম্ব হয়ে বলল, কে এই ছেলে? আমি তোকে চিনি না। মিথ্যা কথা। গালে আরেকটা চড় পড়ল। রিনা বেগমের সাথে যোগ দিলেন মর্জিনা বেগমও। রিনা বেগম পৈশাচিক উল্লাসে চিৎকার করে বললেন, আজ তোর একদিন কি আমার একদিন। বংশের মুখে চুনকালি দিয়েছিস, তোকে আজ মেরেই ফেলবো। এই বলে রিনা বেগম আর মর্জিনা বেগম মিলে ঈশিতাকে টানতে টানতে ঘর থেকে বের করে নিচের উঠোনের দিকে নিয়ে চলল। ঈশিতার আর্তনাদ সেই বিশাল বাড়ির দেয়ালে ধাক্কা খেয়ে মিলিয়ে গেল। সে বুঝতে পারছিল মহুয়ার বলা সেই ষড়যন্ত্রের জাল এবার তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। রিনা বেগম আর মর্জিনা বেগম যখন ঈশিতাকে টেনে হিঁচড়ে দরজার কাছে নিয়ে এলেন, ঠিক সেই মুহূর্তে অপ্রত্যাশিতভাবে বাড়িতে এসে ঢুকলো সায়ন। তাকে দেখা মাত্রই দুজনের সমস্ত আস্ফালন থেমে গেল, যেন চলমান নাটকের মঞ্চে হঠাৎ পর্দা পড়ে গেছে। রিনা বেগম মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে পুত্রবধূকে দোষারোপ করার মোক্ষম সুযোগটা লুফে নিলেন। তিনি এডিট করা ছবিগুলো সায়নের দিকে বাড়িয়ে দিয়ে তীব্র ঘৃণার সাথে বললেন, দেখ দেখ তো সাদের বইয়ের কীর্তি, রোজ বিকেলে এই ছেলের সাথে দেখা করতে যায়। সায়ন নিশ্চুপভাবে ছবিগুলো হাতে নিল। তার মুখ পাথরের মতো কঠিন, চোখ দুটো তীক্ষ্ণ। ছবিগুলো দেখার পর তার মুখ থেকে যা বেরোলো তা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। সে হঠাৎই অট্টহাসিতে ফেটে পড়ল। তার সে হাসিতে ছিল বিদ্রুপ আর করুণা। সে আলতো করে ঈশিতাকে ধরে দাঁড় করালো। তারপর মায়ের দিকে ফিরে বলল, তোমরা তো দেখছি প্রযুক্তিতে বেশ আধুনিক হয়ে গেছ। রিনা বেগম থতমত খেয়ে বললেন, মানে? মানে খুব সোজা। ঈশিতার পাশে যে ছেলেটিকে বসানো হয়েছে তার কোনো বাস্তব অস্তিত্ব আছে বলে মনে হয় না। ছবিগুলো আনাড়ি হাতে এডিট করা। তোমরা ঈশিতাকে আমার থেকে দূরে সরানোর জন্য এত নিচে নামবে আমি ভাবতেও পারিনি। রিনা আর মর্জিনা বেগমের মুখ ভয় আর লজ্জায় কাগজের মতো সাদা হয়ে গেল।
তারা স্বপ্নেও ভাবেননি তাদের এই চক্রান্ত এত সহজে ধরা পড়ে যাবে। ঠিক তখনই কোচিং থেকে ফিরল রিফা। সব শুনে তার মুখ ঘৃণায় কুঁচকে গেল। ছি মা, তোমরা এতটা নিচে নামতে পারলে? সায়নের মনে জমে থাকা 15 বছরের পুরনো সন্দেহটা এবার যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সে চিৎকার করে বলল, এখন তো আমার মনে হচ্ছে 15 বছর আগে তোমরা চাচির ওপরে ঠিক এভাবে মিথ্যা অপবাদ দিয়েছিলে। সত্যি করে বলো, তোমরা তার সাথে কি করেছিলে? এই প্রশ্নের সামনে রিনা আর মর্জিনা বেগমের সব প্রতিরোধ ভেঙে পড়ল। তারা কোনো জবাব না দিয়ে অপরাধীর মতো সেখান থেকে পালিয়ে গেল। সায়ন ঈশিতার দিকে ফিরে বলল, যে বাড়িতে তোমার কোনো সম্মান নেই সেখানে এক মুহূর্ত নয়। চলো, আমরা এখনই এই বাড়ি ছেড়ে চলে যাই। কিন্তু ঈশিতার চোখে ছিল অন্য এক ইচ্ছা। সে সায়নের হাতটা শক্ত করে ধরে বলল, এই গল্পের শেষ না দেখে আমি কোথাও যাব না। চাচির ওপর হওয়া অন্যায়ের বিচার আমাকে করতেই হবে। তার রহস্য সবার সামনে আনতেই হবে। রাতে সেলিম সাহেব আর রায়হান বাড়ি ফিরলে রিনা ও মর্জিনা বেগম তাদের কাছে সবটা খুলে বললেন। সব শুনে সেলিম সাহেব মাথায় হাত দিয়ে বসে পড়লেন। কে বলেছিল তোমাদের এই আহাম্মকি করতে? তোমরা ভুলে গেছো আমার ছেলে শিক্ষিত, শহরে বড় হয়েছে। এসব সস্তা চাল ওর কাছে ধরা পড়বে, এটাই তো স্বাভাবিক। এমন একটা কাজ করলে যার জন্য ছেলের সামনে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। মর্জিনা বেগম আতঙ্কিত হয়ে বললেন, তাহলে এখন ওকে তাড়ানোর উপায় কি? ও তো আমাদের আসল রূপ জেনে গেছে। যদি সবাইকে সব বলে দেয়? রায়হান ধূর্ত গলায় বলল, প্রমাণ ছাড়া মুখের কথায় কেউ বিশ্বাস করবে না। তবে ঝুঁকি নিয়ে লাভ নেই। তার চোখে ফুটে উঠল এক পৈশাচিক পরিকল্পনা। সে নিচু গলায় বলল, সায়নকে 4 দিনের জন্য শহরে পাঠাতে হবে। সেই সুযোগে রিফা আর রাকিব সহ ঈশিতাকেও খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেব। তারপর শহর থেকে ভাড়া করা খুনি এসে কাজ হাসিল করবে। ঈশিতার লাশ পুকুরে ফেলে দিলে সবাই ভাববে পানিতে ডুবে মারা গেছে। এই ভয়ঙ্কর পরিকল্পনায় সবাই একমত হলো। ঘরের এক কোণে ছায়ার মতো দাঁড়িয়ে থাকা মহুয়ার আত্মা সবটা শুনে এক ক্রূর হাসি হাসল। পরদিন সকালে 4 জন মিলে সায়ন আর ঈশিতার কাছে গিয়ে কান্নাকাটির অভিনয় করে পা ধরে মাফ চাইল। ঈশিতার নরম মন সহজেই গলে গেল, কিন্তু সায়নের মন থেকে সন্দেহ গেল না। গভীর রাতে সায়ন ঘুমিয়ে পড়লে ঈশিতার শরীরে ঢুকে মহুয়ার আত্মা বেরিয়ে এলো। সে নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে হাশেমের শেষ পাম্পের দিকে হাঁটতে শুরু করলো। হাশেম রাতে সেখানে ফসলের ক্ষেত পাহারা দেয়। পাম্পের কাছে আসতেই পানির শব্দের সাথে তার বেসুরো গানের আওয়াজ ভেসে এলো। মহুয়া দরজায় নক করতেই গান থেমে গেল। হাশেম দরজা খুলে সামনে মহুয়াকে দেখে ভয়ে জমে গেল। তার মুখ দিয়ে কথা সরছিল না। সে কাঁপতে কাঁপতে পিছিয়ে যেতে লাগলো। মহুয়া শীতল গলায় বলল, কি হলো হাশেম ভাই, এমন কাঁপছো কেন? ভূত দেখেছো নাকি? তুমি তুমি বেঁচে আছো কি করে? তোমাকে তো মেরে ফেলেছিলে, তাই তো? কিন্তু নিয়তি যখন প্রতিশোধ চায় তখন আত্মাকেও ফিরে আসতে হয়, তাই না? সে এক পা এগিয়ে গিয়ে বলল, আমাকে একটা ছেলের সাথে কথা বলতে দেখেছিলে। এই গল্পটা কার শেখানো ছিল? হাশেম কাঁপা কাঁপা গলায় বলল, শাহিন চৌধুরীর। যাক, তাহলে আসল শয়তানটা সবার আগে বিদায় নিয়েছে। মহুয়া পাম্পের কোনায় রাখা কোদালটার দিকে তাকালো। আমার অসুস্থ শরীরটার ওপর কিভাবে কোদাল দিয়ে পিটিয়েছিলে মনে আছে তোর? হাশেমের চোখের সামনে সেই ভয়াল রাতের দৃশ্য ভেসে উঠল। সে কিভাবে মহুয়ার হাত পা মুখ বেঁধে চুল ধরে টানতে টানতে বাড়ির পেছনে নিয়ে গিয়েছিল। তারপর শাহিন চৌধুরীর নির্দেশে কোদাল দিয়ে তার সারা শরীরে
আঘাত করেছিল। শেষ আঘাতটা করেছিল মাথায়, যা তাকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছিল। সেই দৃশ্য মনে পড়তেই হাশেমের শরীর অবশ হয়ে এলো। সে কিছু বুঝে ওঠার আগে মহুয়া কোদালটা তুলে নিয়ে সজোরে তার মাথায় আঘাত করলো। হাশেমের আত্মচিৎকার রাতের নিস্তব্ধতাকে চিরে দিয়ে মিলিয়ে গেল। মহুয়া তার নিথর দেহের দিকে ঝুঁকে পড়ে বলল, এটা আমাকে মারার শাস্তি, আর এবারটা ঈশিতার নামে বদনাম করার জন্য। এই বলে সে কোদালটা দিয়ে হাশেমের বুকে সজোরে আঘাত করলো। তারপর তার লাশটা টেনে নিয়ে পাশে ধান ক্ষেতের গভীরে ফেলে দিল। সেচের জলে নিজের শরীর আর কোদালটা ধুয়ে নিল সে, যেন ঈশিতার ওপর সন্দেহের কোনো লেশ মাত্র না থাকে। ভোরের আলো ফোটার সাথে সাথে হাশেমের নৃশংস মৃত্যুর খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল। চৌধুরী বাড়ির সবাই খবরটা শুনে চমকে উঠল, যদিও তাদের সেই চমকের আড়ালে ছিল এক ধরনের চাপা আতঙ্ক। কেউ বুঝতে পারছিল না কে বা কারা এত নির্মমভাবে তাকে হত্যা করতে পারে। গ্রামের সবাই ধারণা করছিল হয়তো শেষ পাম্প চুরি করতে এসে চোরের দল তাকে মেরে ফেলেছে, কিন্তু ধরা পড়ার ভয়ে আর পাম্প নিয়ে যায়নি। পুলিশ এসে লাশ নিয়ে গেল, কিন্তু খুনের কোনো কিনারা করতে পারল না। সায়ন উঠোনে দাঁড়িয়ে মেঘমুক্ত আকাশের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি হাসল। সে মনে মনে বলল, পাপ কখনো চাপা থাকে না, আজ হোক বা কাল তার শাস্তি পেতেই হয়। ঈশিতা তার পাশে এসে দাঁড়ালো। তার মুখে ছিল কৃত্রিম বিষাদের ছাপ। আমার খুব খারাপ লাগছে। কত বছর ধরে উনি তোমাদের বাড়িতে কাজ করতেন। সায়ান স্ত্রীর দিকে ফিরে বলল, বাদ দাও তো, ওই লোকটাকে আমার কখনোই সুবিধার মনে হয়নি। আমার দৃঢ় বিশ্বাস চাচির নিখোঁজ হওয়ার পেছনে ওর বড় একটা হাত ছিল। হঠাৎ এমনটা মনে হওয়ার কারণ কি? কারণটা খুব স্পষ্ট। তোমার যে এডিট করা ছবিগুলো নিয়ে এত কাণ্ড হলো, সেগুলো হাশেমই তুলেছিল। আর 15 বছর আগে চাচির নামে কুৎসাটাও সেই রটিয়েছিল। দুটো ঘটনার মধ্যে অদ্ভুত মিল, তাই না? আর এসব যে বাবা মায়ের ইন্ধনই হচ্ছে, তা আমার কাছে জলের মতো পরিষ্কার। কিন্তু তোমার বাবা মা কেন আমার সাথে বা তোমার চাচির সাথে এমনটা করতে যাবেন? সায়ন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কারণ একটাই, আমি 25 বছর বয়সে বিয়ে করেছি। তো তাতে সমস্যাটা কি? শোনো, তাহলে আসল ঘটনাটা খুলেই বলি। আমার দাদার পূর্বপুরুষদের মধ্যে একজন নাকি 23 বছর বয়সে বিয়ে করেছিলেন। বিয়ের কিছুদিন পরেই কোনো এক অজ্ঞাত কারণে তিনি মারা যান। তখন নাকি এক সাধু বাবা বলে দিয়েছিলেন যে আমাদের বংশের ছেলেদের ওপর এক ভয়ঙ্কর অভিশাপ রয়েছে। এই বংশের যে ছেলে 30 বছর বয়সের আগে বিয়ে করবে, সে অকালে মারা যাবে। আর যদি কেউ এই নিয়ম ভেঙে বিয়ে করেও ফেলে, তাহলে তাকে বাঁচানোর উপায় মাত্র দুটো। এক, তার স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটানো, আর দুই, তাকে মেরে ফেলা। কথাটা বলে সায়ন হঠাৎ থেমে গেল। তার চোখ দুটো যেন এক নতুন উপলব্ধিতে জ্বলে উঠল। সে উত্তেজনায় প্রায় চিৎকার করে বলল, 1 মিনিট, চাচাও তো অনেক কম বয়সে ভালোবেসে বিয়ে করেছিলেন। আর বাড়ির সবাই তখন এই নিয়মটা কঠোরভাবে মানত। তার মানে তারা ধরে নিয়েছিল যে 30-এর আগে বিয়ে করার ফলে চাচা মারা যাবেন। তাই চাচিকে বাড়ি থেকে তাড়ানোর জন্য, চাচার সাথে তার বিচ্ছেদ ঘটানোর জন্য তারা হাশেমকে দিয়ে ওই নোংরা কুৎসা রটিয়েছিল। আর চাচা যখন সেটা বিশ্বাস করেননি, তখন তখন হয়তো তারা চাচিকে, কথাটা শেষ করতে পারল না সায়ন। এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড়িয়ে তার মাথাটা ঘুরে গেল। সে ধপ করে উঠোনের বেঞ্চিটায় বসে পড়ল, দুহাতে নিজের চুল খামচে ধরে। ও মাই গড, এই সহজ বিষয়টা আমি এতদিন ভাবিনি কেন? ঈশিতা এগিয়ে এসে আলতো করে তার কাঁধে হাত রাখল। তার স্পর্শে সায়ন কিছুটা শান্ত হয়ে মুখ তুলে তাকালো।
কিন্তু ঈশিতার দিকে তাকানো মাত্রই তার বুকের ভেতরটা হিম হয়ে গেল। তার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এসে কাকে দেখছে? তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির মুখটা ঈশিতার, কিন্তু তার চোখের চাহনি, তার ঠোঁটের কোণে সেই শীতল রহস্যময় হাসি, এ তো ঈশিতার নয়, এ তো তার ছোটবেলার স্মৃতিতে গেঁথে থাকা সেই মুখ, তার প্রিয় চাচি মহুয়ার। সায়নের মনে হলো সে যেন সময়ের অতলে হারিয়ে গেছে। মুখোমুখি দাঁড়িয়ে আছে এক জীবন্ত অতীতের। তার মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো, ছোট আম্মু। ঈশিতার চেহারায় মহুয়ার প্রতিচ্ছবি দেখা মাত্রই সায়নের স্মৃতির দরজায় যেন একটা ধাক্কা লাগলো। তার চোখের সামনে ভেসে উঠল শৈশবের সেই দিনগুলো। তার নিজের মা তাকে যতটা না ভালোবাসতেন, তার চেয়ে সহস্র গুণ বেশি স্নেহ আর ভালোবাসা দিয়ে আগলে রাখতেন তার ছোট আম্মু মহুয়া। নিজের সন্তানের মতোই তাকে গোসল করিয়ে দিতেন, নিজে হাতে খাইয়ে দেওয়া, স্কুলের টিফিন গুছিয়ে দেওয়া, আর রাতে ঘুম পাড়ানি গান শুনিয়ে ঘুম পাড়ানো, সবটাই করতেন তিনি। এই নিয়ে রিনা বেগমের আক্রোশের শেষ ছিল না, কিন্তু মহুয়া কোনো বারণই শুনতেন না। ঈশিতারূপী মহুয়া সায়নের হাত ধরে প্রায় টেনে নিয়ে গেল বাড়ির পেছনে সেই অভিশপ্ত পুকুর পাড়ে। সেখানে পৌঁছানো মাত্রই ঈশিতার শরীর থেকে মহুয়ার আত্মা বেরিয়ে এসে এক ছায়ামূর্তিতে রূপ নিল। 15 বছর পর তার প্রিয় ছোট আম্মুর সেই অতৃপ্ত বিষণ্ণ রূপ দেখে সায়নের চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো। সে কান্না জড়িত গলায় বলে উঠল, ছোট আম্মু, তোমার এই অবস্থা কেন? মহুয়ার ঠোঁটের কোণে ফুটে উঠল এক করুণ হাসি। তার চোখে ছিল না বলা কষ্টের সমুদ্র। ঠিক তখনই ঈশিতা এগিয়ে এসে বলল, তোমার বাবা মা চাচা আর চাচি সবাই মিলে শুধু একটা অন্ধ কুসংস্কারের জন্য তোমার ছোট আম্মুকে খুন করেছিল। মহুয়া যোগ করলো, আর এখন ঠিক একই কারণে তারা ঈশিতাকে মারার পরিকল্পনা করছে। সায়ন হতভম্ব হয়ে গেল। মহুয়া ইশারায় দেখিয়ে দিল পুকুর পাড়ে শিমুল গাছের নিচে তার দেহটা পুঁতে রাখা হয়েছে। সবটা শুনে আর দেখে সায়নের বুকের ভেতরটা ক্রোধ আর ঘৃণায় জ্বলে উঠল। একটা অর্থহীন কুসংস্কারের জন্য ওরা এতটা নিচে নামতে পারে, আমি ভাবতেও পারিনি। আমি আর প্রতিশোধ নেবই। মহুয়া বলল, প্রতিশোধ নেওয়ার আগে ঈশিতাকে বাঁচাও। ওকে মারার জন্য শহর থেকে একজন ভাড়াটে খুনি এসেছে। সে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছে, একজন দাগী আসামি। সবার আগে ওকে ধরিয়ে দাও। ও ধরা পড়লে সব সত্যিটা বেরিয়ে আসবে। সায়ন তখন জিজ্ঞেস করলো, কিন্তু মামুন চাচা? সে তো তোমাকে আজও ভুল বুঝে আছে। মোটেও না, সে সবটাই জানতে পেরেছিল, প্রতিবাদও করতে চেয়েছিল, কিন্তু ওর পাশে কেউ দাঁড়ায়নি। ওর কাছে কোনো প্রমাণও ছিল না, কিন্তু এখন আছে। আজ দুপুরের পরই রায়হান তোমাকে ব্যবসার কাজে বাইরে নিয়ে যাওয়ার নাটক করবে, যাতে খুনি তার কাজটা সারতে পারে। তাই যা করার এখনই করতে হবে। সায়ন আর এক মুহূর্ত দেরি করলো না। সে ঈশিতাকে নিয়ে দ্রুত থানায় চলে গেল। ভাড়াটে খুনিটা গ্রামের কোনো পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে আছে, সেই খবরটা পুলিশকে দিয়ে দিল। পুলিশের সঙ্গে সঙ্গে অ্যাকশনে গেল এবং কিছুক্ষণের মধ্যেই সেই কুখ্যাত আসামিকে গ্রেফতার করলো। আর এই পুরো দৃশ্যটা দূর থেকে দেখছিল রায়হান। তার পরিকল্পনার এমন আকস্মিক ভরাডুবি দেখে সে দৌড়ে বাড়ি ফিরে এলো। সেলিম, রিনা আর মর্জিনাকে সবটা বলতেই তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ঠিক সেই মুহূর্তে সায়ন আর ঈশিতা বাড়িতে ঢুকলো। সায়ন তাদের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হেসে বলল, কি ব্যাপার, তোমাদের এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন? মনে হচ্ছে যেন সব পরিকল্পনা ভেস্তে গেছে। তারা চমকে উঠে সায়নের দিকে তাকালো। সেলিম সাহেব নিজেকে সামলে নিয়ে বললেন, কিসের পরিকল্পনা? নাটকটা এবার বন্ধ করো বাবা। 15 বছর আগে ছোট আম্মুর সাথে যা করেছিলে
ঠিক সেটাই তোমরা ঈশিতার সাথে করতে চেয়েছিলে, কিন্তু তোমাদের এডিট করা ছবির চালটা ধরা পড়ে যাওয়ায় ওকে খুন করার পরিকল্পনা করলে, আর এখন সেই খুনি ধরা পড়ায় তোমাদের সব খেলা শেষ। রিনা বেগম ক্রোধে চিৎকার করে বললেন, কি সব আজে বাজে বকছিস তুই? কোনো আজে বাজে কথা নয় বড় আম্মু। দরজা থেকে এগিয়ে এলো রাকিব। তোমাদের সব পরিকল্পনা আমি নিজের কানে শুনেছি। তার পেছন পেছন রিফা এলো, হাতে তার মোবাইল ফোন, আর আমি সবটা ভিডিও করে রেখেছি। মর্জিনা বেগম মেয়ের এই বিশ্বাসঘাতকতায় ক্ষিপ্ত হয়ে তাকে চড় মারতে উদ্যত হতেই ঈশিতা তার হাতটা শক্ত করে ধরে ফেলল। অনেক হয়েছে আপনাদের অত্যাচার, অনেক গরম দেখিয়েছেন, এবার আপনাদের খেলা শেষ। ঠিক তখনই বাড়ির উঠোনে এসে দাঁড়ালো পুলিশের গাড়ি। সেই ভাড়াটে খুনি পুলিশের কাছে সবটা স্বীকার করেছে, কিন্তু পুলিশের সাথে গাড়ি থেকে যে মানুষটি নামলো তাকে দেখে চৌধুরী বাড়ির বাকি সদস্যরা যেন পাথর হয়ে গেল। মামুন, 15 বছর পর সে আবার এই অভিশপ্ত বাড়ির মাটিতে পা রেখেছে। তার চেহারায় বয়সের ছাপ, চোখে এক গভীর শূন্যতা। সেলিম সাহেব ভাইয়ের দিকে তাকিয়ে হিংস্রভাবে বললেন, তার মানে এই সব কিছুর পেছনে তুই ছিলি, তাই না? কেন থাকবো না ভাইয়া? আমার সাজানো সুখের সংসারটা তোমরাই তো একটা অন্ধ কুসংস্কারের জন্য তছ নছ করে দিয়েছিলে। রায়হান বলল, আমরা যা করেছি তোকে বাঁচানোর জন্যই করেছি। হ্যাঁ, বাঁচিয়েছ, কিন্তু আমাকে একটা জ্যান্ত লাশে পরিণত করে। সেলিম সাহেব শেষ চেষ্টা করলেন। তোর বউ সত্যি পালিয়ে গিয়েছিল। পুলিশ অফিসার এগিয়ে এসে বললেন, সেটা আমরা তদন্ত করে দেখব। আপনাদের আর উকিলি করতে হবে না। আপাতত একটি খুনের ষড়যন্ত্র করার অপরাধে আপনাদের 4 জনকে গ্রেফতার করা হলো। পুলিশ সেলিম, রায়হান, রিনা আর মর্জিনাকে গ্রেফতার করলো। রিফা আর রাকিব কান্নায় ভেঙে পড়ল। ঈশিতা তাদের সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু সায়নের মনে তার বাবা মায়ের জন্য বিন্দুমাত্র কষ্ট হচ্ছিল না। তার চোখে ছিল শুধু ঘৃণা আর অবজ্ঞা। পুলিশের গাড়ি যখন তাদের নিয়ে চৌধুরী বাড়ির গেট পেরিয়ে যাচ্ছিল, তখন পুকুর পাড়ে শিমুল গাছের নিচে দাঁড়িয়ে থাকা মহুয়ার ছায়ামূর্তিটা যেন ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। তার বহু প্রতীক্ষিত প্রতিশোধ আজ পূর্ণতা পেল। তার অতৃপ্ত আত্মা অবশেষে মুক্তি পেল। চৌধুরী বাড়ির বিশাল উঠোনে এখন এক অদ্ভুত নীরবতা। যে বাড়িটা এতদিন ধরে ষড়যন্ত্র, ঘৃণা আর অত্যাচারের সাক্ষী ছিল, তা আজ যেন শান্ত। মামুন তার ভাতিজা সায়নকে পাশে নিয়ে বসে আছে। রিফা আর রাকিবের মন ভারাক্রান্ত, কিন্তু তাদের চোখের কোণে এক ধরনের মুক্তির আলো চিকচিক করছে। বহু বছরের চেপে রাখা এক পাপের বোঝা থেকে তারা আজ মুক্ত। মামুন সবার দিকে তাকিয়ে তার শান্ত, দৃঢ় গলায় বলল, অনেক হয়েছে। এই অভিশপ্ত জায়গা আর এক মুহূর্ত নয়। শহরে আমার বাড়ি, গাড়ি, ব্যবসা সব আছে। তোরা সবাই আমার সাথে সেখানে থাকবি। সায়ন আর রাকিব 2 ভাই মিলে আমার ব্যবসা সামলাবি। আর রিফা, সে তো আমারই মেয়ে। বাবা হিসেবে আমি ওকে সবচেয়ে ভালো জায়গায় বিয়ে দেব। সায়ন তার চাচার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কিন্তু চাচা, তুমি আর বিয়ে করলে না কেন? মামুন শুধু এক চিলতে ম্লান হাসল। সে হাসিতে মিশেছিল 15 বছরের একাকিত্ব আর না বলা এক গভীর ভালোবাসা। সে কোনো উত্তর না দিয়ে ঈশিতার দিকে ফিরে বলল, বোমা, তুমি সব গোছগাছ করে নাও। কাল বা পরশুই আমরা এ বাড়ি ছেড়ে চলে যাব। পুলিশ এসে পুকুর পাড়ে সেই শিমুল গাছটার নিচ থেকে মাটি খুঁড়ে মহুয়ার দেহাবশেষ উদ্ধার করলো। সেখানে শুধু কিছু হাড়গোড় ছাড়া আর কিছু অবশিষ্ট ছিল না। কিন্তু সবাইকে চমকি দিয়ে সেখান থেকে আরো কয়েকটি কঙ্কাল পাওয়া গেল। ফরেনসিক রিপোর্টে জানা গেল প্রত্যেককেই খুন করা হয়েছে। মামুন সহ সবাই স্তব্ধ হয়ে ভাবল, শুধু একটা অন্ধ কুসংস্কারকে টিকিয়ে রাখার জন্য
কতগুলো নিষ্পাপ জীবনকে নীরবে শেষ করে দেওয়া হয়েছে এই বাড়ির মাটিতে। যাওয়ার আগের রাত, চারদিকে চাঁদের মায়াবী আলো। মামুন একা এসে দাঁড়ালো সেই পুকুর পাড়ে, যেখানে তার ভালোবাসার স্মৃতিগুলো মিশে আছে। ঘাটেই বসেছিল মহুয়া, তার ছায়াময় অবয়বে। সারা জীবন এভাবে একা কাটিয়ে দিলে? মহুয়ার কণ্ঠস্বর ছিল রাতের বাতাসের মতোই নরম। মামুন আকাশের দিকে তাকিয়ে বলল, একা কই, এখনো তো তোমার স্মৃতিকে আঁকড়ে ধরেই বেঁচে আছি, আর অপেক্ষা করছি সেই দিনের, যেদিন আমরা আবার এক হতে পারবো। সেদিন আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। মহুয়া হাসল। সে হাসিতে ছিল আনন্দ আর বিষাদের এক অদ্ভুত মিশ্রণ। মনে আছে কত বিকেল আমরা এই পুকুর পাড়ে বসে কাটিয়ে দিয়েছি? তুমি আমার চুলে তেল দিয়ে দিতে, আমি তোমার কাঁধে মাথা রাখতাম। আবার কখনো তুমি আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়তে। মামুনের চোখ দুটো ঝাপসা হয়ে এলো। সে কোনো উত্তর দিতে পারল না, শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। মহুয়া তার খুব কাছে এসে দাঁড়ালো, তাকে স্পর্শ করার চেষ্টা করলো, কিন্তু পারল না। তার ফ্যাকাশে মুখটা আরো বিষণ্ণ হয়ে উঠল। আজও তুমি ঠিক সেভাবেই কাঁদছ, যেদিন আমি এসে বলেছিলাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তোমার সেই কান্নাটা সহ্য করতে না পেরেই তো সব ছেড়ে তোমার হাত ধরে চলে এসেছিলাম। আজও পারছি না, কিন্তু আজ আমার আর কিছুই করার নেই। মামুন আবেগ আপ্লুত হয়ে মহুয়াকে জড়িয়ে ধরতে গেল, কিন্তু শুধু শূন্য বাতাসকে আঁকড়ে ধরল। সে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল, কান্না জড়িত গলায় বলল, আর একটু অপেক্ষা করো মহুয়া, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে চিরদিনের জন্য চলে আসব। মহুয়ার কণ্ঠস্বর ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। আমি তো তোমার অপেক্ষাতেই থাকবো, কিন্তু এমন কিছু করো না যাতে তোমাকে চিরতরে হারিয়ে ফেলি। সায়ন, রাকিব, রিফা আর ঈশিতার খেয়াল রেখো। আমি চললাম। মহুয়ার ছায়ামূর্তিটা ভোরের আলোর মতো ধীরে ধীরে চিরতরে অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে চৌধুরী বাড়ির বিশাল গেটটা শেষবারের মতো পার হলো সবাই। যাওয়ার আগে তারা একবার পেছন ফিরে তাকালো বাড়িটার দিকে। যে বাড়িটা ছিল তাদের পূর্বপুরুষদের গর্ব, আজ থেকে তা শুধু এক অভিশপ্ত পরিত্যক্ত অট্টালিকা হয়ে পড়ে থাকবে। বহু জেলের অন্ধকার কুঠুরিতে বসে আছে সেলিম চৌধুরী। তার মনে পড়ছে বহু বছর আগের এক সাধু বাবার কথা। সেই সাধক বলেছিলেন, তোর বংশের হাতেই তোর পতন ঘটবে। সেদিন সে কথাটা বিশ্বাস করেনি, হেসে উড়িয়ে দিয়েছিল। আজ তার মনে হচ্ছে সেই অবিশ্বাসটাই যদি কুসংস্কারের প্রতি করত, তাহলে আজ তার পরিবারটা ধ্বংস হয়ে যেত না, বরং সুখে শান্তিতে ভরে থাকত। কিন্তু এখন আর অনুশোচনা করা ছাড়া তার আর কিছুই করার নেই। জীবনের শেষ দিনগুলো তাকে এই অন্ধকারে কাটাতে হবে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আর গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।